1 বছর ধরে প্রতি অমাবস্যার রাতে ঘটে চলেছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। ঘুরতে আসার ভালোই জায়গা বাছলে তুমি। শেষমেশ এই জঙ্গলের মধ্যে আমাদের 7 দিন কাটাতে হবে। আরে জঙ্গলের এখনই কি দেখলে? এখনো প্রায় 1 ঘন্টার রাস্তা বাকি। ঘন বনের মাঝখান দিয়ে উঁচু নিচু সরপিল পাহাড়ি রাস্তা পেরিয়ে ছুটে চলল ওদের গাড়িটা। নমস্কার, আমি সুব্রত ভৌমিক, এই রিসর্টের ম্যানেজার। আমি রথিজিৎ রায়। আমাদের দুজনের নামে একটা রুম বুক করা আছে। হ্যাঁ বিভাস, বিভাস, হ্যাঁ, যা গিয়ে স্যারকে রুম নং 102টা দেখিয়ে আন। ঘরখানা কিন্তু চমৎকার, বেশ বড় আর খোলামেলা। পশ্চিম দিকে এক বড় উন্মুক্ত বারান্দা, সেখানে কাঠের একটা সুন্দর দোলনা লাগানো রয়েছে। রুমটা তো ভালো, কিন্তু কি গার্গী? না, মানে জায়গাটা কেমন যেন একটু বিদঘুটে গোছের। আচ্ছা গার্গী, আমরা তো দেশ বিদেশের বহু জায়গায় চড়ে বেরিয়েছি, কিন্তু নিজের এই মাতৃভূমিটাকে ঠিক করে এক্সপ্লোর করে দেখেছি কি? আচ্ছা বেশ ঢের হয়েছে। তাহলে এবার বলো, আমাদের আজকের প্ল্যানটা কি? এসেছি তাই আজ রাতটা রেস্ট নেব, কাল ব্রেকফাস্ট বেরিয়ে পড়ব গ্রাম বাংলার শোভা দেখতে। শোভা না ছাই, এই জঙ্গলমহলে ঘুরে দেখার মতো আদৌ কিছু আছে কি? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। সে না হয় কাল বেরোবার আগে ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করে নেওয়া যাবেক্ষণ। রাত 9টা নাগাদ রুমে ডিনার নিয়ে এলো বিভাস। খাবারের প্লেটগুলো টেবিলে নামিয়ে রেখে ও এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছু বলবে বিভাস? না স্যার, মানে একটা কথা বলার ছিল। বলো শুনি। বলছিলাম যে আজ একটু চোখ কান খোলা রাখবেন, একা একা বাইরে যাবেন না। কেন হে বিভাস, এ অঞ্চলে বন্য পশুদের উপদ্রব আছে নাকি? বাঘ বা বুনো হাতির? আজ্ঞে না স্যার, এখানে জঙ্গল পাতলা, বাঘ বা হাতি জাতীয় বড় জন্তু এদিক পানে খুব একটা আসে না। বনের আরও গভীরে ঢুকলে ওদের দেখা পেলেও পেতে পারেন। তবে যে তুমি বললে চোখ কান খোলা রাখতে। হ্যাঁ স্যার, আসলে আজ তো অমাবস্যার রাত, তাছাড়া জায়গাটাও নিতান্তই গ্রামাঞ্চল। গ্রামাঞ্চল তো ঠিক আছে, কিন্তু এই অমাবস্যার গেরোটা কি? ও কিছু না স্যার, শুধু আপনাদের একটু হুঁশিয়ার থাকতে অনুরোধ করছি। এবং আমি যা বললাম সেই সব কথা ঘুণাক্ষরেও ম্যানেজার বাবুকে জানাবেন না, নয়তো উনি নির্ঘাত আমার চাকরি খাবেন। কেন? উনি হয়তো ভাববেন যে আমি খামোখা ভয় দেখিয়ে রিসর্টের বোর্ডারদের ভড়কে দিচ্ছি, কিন্তু আমার মনে হলো যে আপনাদের আগেভাগেই সাবধান করে রাখাটা দরকার। শেষে বিদেশ বিভুঁয়ে এসে বিভাস আর দাঁড়াল না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কি গো, কি সব বলে গেল ছেলেটা? আরে ছাড়ো তো, গ্রামের ছেলে তো, এরা সবাই এই আধুনিক যুগেও কুসংস্কারের ঘোর অন্ধকারে ডুবে আছে। এদের ফালতু কথায় এত পাত্তা না দিয়ে তাড়াতাড়ি ডিনারটা সেরে শুয়ে পড়ো। সারাদিন যা ধকল গেল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ওরা 9:30 নাগাদ শয্যা নিল। কিছুক্ষণের মধ্যেই রথিজিতের প্রবল নাসিকা গর্জন আরম্ভ হলো। তবে গার্গীর চোখে যেন কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে শুধুই ঘুরপাক খাচ্ছে বিভাসের সাবধানবাণী। কি বলে গেল ছেলেটা? কেনই বা বলল? মনটা কেমন যেন কু ডাকছে। অনেক এপাশ ওপাশ করেও 2 চোখের পাতা এক করা গেল না। মনের ভিতরে সমানে একটা অস্বস্তি কাজ করে চলেছে। না, এভাবে ঘুম আসবে না। বিছানায় উঠে বসে মোবাইলটা অন করল গার্গী। রাত 10:15। খুব জল তেষ্টা পেয়েছে। গ্লাসে জল ঢেলে সবেমাত্র মুখে তুলতে যাবে, হঠাৎ হালকা এক ক্যাঁচ ক্যাঁচ শব্দে ওর ধ্যান ভঙ্গ হলো। ক্ষীণ অথচ স্পষ্ট। একটু মনোসংযোগ করতেই গার্গী বুঝল আওয়াজটা বারান্দা থেকে আসছে। কেমন যেন একটা চেনা আওয়াজ। মনে হচ্ছে একটা লোহার শিকল যেন কিসের টানে ক্রমাগত দুলছে, আর সেই দোলের চোটেই ওমন কর্কশ শব্দ উৎপন্ন হচ্ছে। ঝুলন্ত দোলনা! হ্যাঁ, সেই লোহার দোলনাটা! সেটা তো তাদের ঘরের ঠিক সামনের বারান্দাতেই রয়েছে। কিন্তু এই নিশুত রাতে সেটা দোলাচ্ছে কে? বাতাসে কি দুলছে? কিন্তু বাতাস তো তেমন বইছে না। তবে
মনে একরাশ কুয়াশা আর ভয় মেখে বিছানা থেকে নামল গার্গী। পা টিপে টিপে এগিয়ে গেল বন্ধ কাঁচের দরজাটার দিকে। পর্দার আড়ালে দাঁড়িয়ে অত্যন্ত সাবধানে এক চোখ মেলে কাঁচের ওপারে তাকাল সে। ঝাপসা চাঁদের আলোয় বারান্দার দৃশ্যটা স্পষ্ট হতেই ভয়ে তার বুকের রক্ত হিম হয়ে গেল। দোলনাটা খালি নয়, তার উপর বসে রয়েছে একটা মূর্তি। তার মাথাটা সামনের দিকে ঝুলে পড়েছে, আর সারা শরীর ঢাকা একটা কুচকুচে কালো মোটা চাদরে। মাথায় একটা চেনা মাংকি টুপি আর পায়ে একজোড়া ছাল ওঠা পুরনো কালো বুট। ভয়ে গার্গীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ সরল না। শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে, এক পাও নড়ার ক্ষমতা নেই। ঠিক সেই মুহূর্তে বারান্দায় বসে থাকা সেই কুচকুচে কালো চাদর আবৃত মূর্তিটি অত্যন্ত ধীর গতিতে নিজের মাথাটা তুলতে শুরু করলো, যেন সে বুঝতে পেরেছে কেউ তাকে দেখছে। চাদরের ভিতর থেকে আচমকাই একটা হাড় গিলে ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে এলো। সেই হাতটা তুলে সে কাঁচের জানালার ওপারে দাঁড়িয়ে থাকা গার্গীর দিকে সোজা নির্দেশ করল, আর ঠিক তখনই ঘরের সব আলো দপ করে জ্বলে উঠল। কি হলো গার্গী? মাঝরাতে দরজার কাছে দাঁড়িয়ে কি করছো? রথিজিতের গলা পেয়ে গার্গী চমকে পেছনে তাকাল। ওখানে দোলনাটায় কে একজন বসে আছে গো, ঠিক ওই বুড়োটার মতো। কি যা তা বলছো? তুমি নির্ঘাত কোনো স্বপ্ন দেখেছো? দাঁড়াও, আমি দেখছি। রথিজিৎ তরতরিয়ে এগিয়ে গিয়ে এক ঝটকায় কাঁচের দরজাটা খুলে বারান্দায় পা রাখল। চারপাশটা ঘুঁটঘুঁটে অন্ধকার। ফাঁকা দোলনাটা আলতো, বাতাসে একটুও না দুলে স্থির দাঁড়িয়ে আছে। কই, কিচ্ছু তো নেই, পুরো ফাঁকা। কোনো কাকপক্ষীও নেই এখানে। বললাম না, ঘুমের ঘোরে উল্টোপাল্টা কিছু দেখেছো। গার্গী আর কোনো তর্ক করল না, কিন্তু তার মন মানল না। সে খুব ভালো করেই জানে যা সে দেখেছে তা কোনো স্বপ্ন নয়, বিভ্রম নয়। রথিজিৎ আলো নিভিয়ে আবার শুয়ে পড়ল, কিন্তু বাকি রাতটুকু গার্গীর চোখের পাতা এক হলো না। সে ঘরের দেওয়ালের দিকে মুখ করে স্তব্ধ হয়ে শুয়ে রইল, কান খাড়া করে রাখল বাইরের সামান্যতম শব্দের অপেক্ষায়। পরের দিন সকাল। কুয়াশা কেটে গিয়ে চারিদিক সোনালি রোদে ঝলমল করছে। রাতের সেই হাড় হিম করা আতঙ্ক যেন ভোরের আলোর ছোঁয়ায় কোথায় কর্পূরের মতো উড়ে গেছে। কি গো ডরপক কুমারী, রাতের ভূতবাবু সকালে বিদায় নিলেন তো, না কি এখনো বারান্দায় হাত নেড়ে ডাকছেন? ধুর, ছাড়ো তো ওসব। সকাল সকাল আর ভালো লাগছে না। যদিও মুখে সে কথাটা উড়িয়ে দিল, কিন্তু মনে মনে এক অদ্ভুত অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিছুতেই সে সেই হাড়গিলে সাদা হাত আর পয়েন্টিং আঙুলটার স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছিল না। বেলা বাড়ার সাথে সাথে তারা তৈরি হয়ে নিল সাইট সিইংয়ের জন্য। নিচে নামতেই রিসেপশনের কাছে ম্যানেজার অভিনববাবুকে দাঁড়িয়ে থাকতে দেখল রথিজিৎ। সে হাসতে হাসতে এগিয়ে গেল তার দিকে। গুড মর্নিং অভিনব বাবু। আপনাদের রিসর্টের আবহাওয়া আর পরিবেশ কিন্তু দারুণ, তবে রাতের বেলা বারান্দার ওই লোহার দোলনাটা একা একাই একটু বেশি দোলে, বুঝলেন? রথিজিতের রসিকতা শুনে অভিনববাবুর মুখের চেনা পেশাদারি হাসিটা এক মুহূর্তের জন্য যেন উধাও হয়ে গেল। তার হাত থেকে কলমটা টেবিলের ওপর পড়ে গেল। দোলনা দুলছিল? আপনারা কি কাল রাতে 102 নম্বরের বারান্দায় কাউকে বসে থাকতে দেখেছেন? না মানে, আমার স্ত্রী বলছিল সে নাকি চাদর জড়ানো একটা বুড়ো মানুষকে। হে ভগবান! তার মানে বুড়ো সেনবাবু আবার ফিরে এসেছেন। কে এই সেনবাবু? অভিনববাবু আস্তে আস্তে নিজের মুখ থেকে হাত দুটো সরালেন। তার চোখ দুটো ভয়ে এবং চরম ক্লান্তিতে লাল হয়ে উঠেছে। সে চারপাশের ফাঁকা লবিটার দিকে একবার দেখে নিয়ে অত্যন্ত ফিসফিস করে বলতে শুরু করল। পরেশ সেন আমাদের এই রিসর্টের আদি মালিক ছিলেন। প্রায় বছর পাঁচ আগে এক কনকনে শীতের রাতে ঠিক ওই 102 নম্বর ঘরের বারান্দার দোলনাটা হার্ট অ্যাটাক হয়েছিল। যখন সকালে ওনাকে উদ্ধার করা হয় তখন ওনার শরীরটা বরফের মতো শক্ত হয়ে গিয়েছিল। মাথায় ছিল সেই মাংকি টুপি আর পায়ে ওই পুরনো বুট জুতো জোড়া। কিন্তু ওনার আত্মা কেন ঘুরে বেড়াচ্ছে? উনি কি কিছু বলতে চান? হে ভগবান, সেটাই তো আসল রহস্য ম্যাডাম। ওনার মৃত্যুর পর থেকেই এই 102 নম্বর ঘরটা কেমন যেন অভিশপ্ত হয়ে গেছে। যে ট্যুরিস্টই ওই ঘরে এসে থেকেছে
তারা প্রত্যেকেই মাঝরাতে কোনো এক বুড়ো মানুষের ছায়া দেখতে পাওয়ার দাবি করেছে, আর যারা ওই দোলনাটার দিকে তাকিয়েছে তাদের কপালে নেমে এসেছে চরম বিপর্যয়। চরম বিপর্যয় মানে? খুলে বলুন তো অভিনববাবু, কি হয়েছিল তাদের? রথিজিতের তীব্র প্রশ্নে অভিনববাবুর চোখ দুটো কেমন যেন শূন্য হয়ে গেল। সে কাউন্টারের ওপর রাখা রেজিস্টার খাতাটার ওপর হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর জড়তাহীন গলায় অতীতটা উগরে দিল। আজ থেকে ঠিক 3 বছর আগে এক বাঙালি দম্পতি এসেছিলেন ওই 102 নম্বর ঘরে। মাঝরাতে ওই ভদ্রলোক বারান্দার দোলনাটায় একটা কালো অবয়ব বসে থাকতে দেখেন। পরদিন সকালে যখন তারা গাড়ি করে কালিম্পং যাচ্ছিলেন, পাহাড়ি রাস্তায় এক অদ্ভুত গাড়ি দুর্ঘটনার শিকার হন তারা। খাদে পড়ে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ড্রাইভ সিটে থাকা ওই ভদ্রলোক অন দ্য স্পট মারা যান। এটা তো একটা কাকতালীয় দুর্ঘটনাও হতে পারে অভিনববাবু। পাহাড়ি রাস্তায় তো কত দুর্ঘটনাই ঘটে। অভিনববাবু একটা তিক্ত হাসলেন। তিনি খাতা থেকে চোখ তুলে রথিজিতের চোখের দিকে সরাসরি তাকালেন। তার গলার আওয়াজ এবার যেন আরও ঠান্ডা হয়ে গেল। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম স্যার, কিন্তু 1 বছর আগে ঠিক একই ঘরে থাকা আরেকজন ট্যুরিস্ট মাঝরাতে ওই দোলনাটা দুলতে দেখে একটা ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলেন। ভিডিওটা উনি শেষ করতে পারেননি। রেকর্ডিং করার মাঝখানেই ওনার মোবাইল স্ক্রিনটা ফেটে চৌচির হয়ে যায়, আর তার ঠিক 2 ঘন্টার মধ্যে উনি হোটেলের বাথরুমে পা পিছলে পড়ে যান। ওনার ঘাড়ের হাড়টা ভেঙে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগটুকুও মেলেনি স্যার। স্পাইনাল কর্ড ছিঁড়ে সেখানেই শেষ। ম্যানেজারের মুখে এই ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে গার্গী ভয়ে নিজের মুখটা চেপে ধরল। রথিজিতের হাতটা কাউন্টারের ওপর কাঁপতে কাঁপতে আলগা হয়ে গেল। লবির বাতাসটা যেন এক নিমেষে জমাট বেঁধে বরফ হয়ে গেল। ম্যানেজারের কথা শেষ হতে না হতেই লবির এক কোণ থেকে হঠাৎ একটা বিকট শব্দে কাঁচ ভাঙার আওয়াজ হলো। ঝনঝন শব্দে পুরো লবিটা কেঁপে উঠল। ঝড়ের গতিতে 3 জনেই সেদিকে তাকাল। দেখা গেল টেবিলের ওপর রাখা একটা কাচের ফুলদানি কোনো কারণ ছাড়াই নিচে পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। সেখানে কোনো মানুষ ছিল না, কোনো বাতাসও ছিল না। অভিনববাবুর মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন। কোন থেকে হঠাৎ উনি চান না আমি আপনাদের এই গল্পটা বলি। ওনার নজর এখন আপনাদের ওপর পড়েছে স্যার। ম্যানেজারের মুখে এই শেষ কথা কটা শোনা মাত্রই গার্গী আর সেখানে এক মুহূর্তও দাঁড়াতে পারল না। সে রথিজিতের হাতটা শক্ত করে ধরে একরকম টেনে লবি থেকে বাইরের রোদের দিকে নিয়ে চলে গেল। রিসোর্টের বাইরের চত্বরে এসে দাঁড়াতেই কাঁচপোকা রোদের একটা তীব্র আলো তাদের চোখে এসে লাগলো। পাহাড়ি ঠান্ডা হাওয়া তাদের মুখে এসে লাগলেও গার্গীর হাতের কাঁপনি আর বুকের ধরফরানি কিছুতেই কমছিল না। গার্গী, লোকটা স্রেফ আমাদের ভয় দেখাচ্ছিল। পুরনো রিসোর্ট তো, তাই ট্যুরিস্ট টানার জন্য কিংবা কোনো কুসংস্কার থেকে এসব বানিয়ে বলছে। বানিয়ে বলছে? একটা আস্ত ফুলদানি চোখের সামনে কোনো বাতাস ছাড়াই ভেঙে গুঁড়ো হয়ে গেল, ওটাও বানানো? কাল রাতের ওই হাতটা, ওটাও আমার ভুল? গার্গীর এই চরম বিক্ষোভে রথিজিৎ একদম চুপ করে গেল। তার সাজানো যুক্তিগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে কোনো উত্তর দিতে পারল না। আমি এক মুহূর্তও এই অভিশপ্ত জায়গায় থাকবো না রথিজিৎ। এখনই চলো এখান থেকে। আমাদের জিনিসপত্র ওরাই নামিয়ে দিক, আমি ওই ঘরের দরজার সামনেও আর যাব না। রথিজিৎ আর কোনো তর্ক করল না। সে বুঝতে পারল গার্গীর মানসিক অবস্থা এখন স্বাভাবিক নেই, আর এই মুহূর্তে এখানে থাকাটা সত্যিই নিরাপদ নয়। সে লবির দিকে পা বাড়াল ম্যানেজারকে চেক আউটের কথা বলতে। মিনিট 10-এর মধ্যে সমস্ত ফর্মালিটি শেষ করে তারা রিসোর্টের গেট থেকে বেরিয়ে এলো। পাহাড়ি কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে তরতরিয়ে নেমে চলল তাদের গাড়ি। পেছনের সিটে রাখা তাদের ব্যাগগুলো কাঁপছিল, কিন্তু তাদের মনের ভেতর কাঁপছিল অন্য কিছু। শিলিগুড়ির দিকে যত গাড়িটা নামছে, জানলার বাইরের প্রকৃতি তত বেশি স্বাভাবিক আর চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু গাড়ির ভেতরে রথিজিৎ আর গার্গী দুজনের কেউই একটাও কথা বলেনি। এক গভীর দমবন্ধ করা স্তব্ধতা সারা গাড়িতে রাজত্ব করছিল। হঠাৎ গাড়ির ব্যাক সিট থেকে একটা মৃদু আওয়াজ এলো, খড় খড়, ঠিক যেমনটা কাল রাতে হয়েছিল। গার্গী চমকে সোজা হয়ে বসল। রথিজিতের পাটা ব্রেক প্যাডেলের ওপর ভয়ে জমে গেল। রথিজিৎ কাঁপতে কাঁপতে রিয়ার ভিউ মিররের দিকে তাকাল। আয়নার ভেতর দিয়ে পেছনের সিটের ওপর রাখা তাদের বড় ট্রাভেল ব্যাগটার দিকে চোখ পড়তেই তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। চেইনটা নিজে থেকেই ইঞ্চি ইঞ্চি করে খুলে যাচ্ছে। সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসছে কুচকুচে কালো রঙের 4টে হাড় সর্বস্ব আঙুল। ওনারা রিসোর্ট ছেড়ে চলে এসেছেন ঠিকই, কিন্তু তিনি তাদের ছাড়েননি।